আসসালামু আলাইকুম। আজকে আশা করি তোমরা এই সময়ে অনেক ভালোভাবে পড়াশোনা করছো এবং আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকে মেইনলি ক্লাসে ২ টা চ্যাপ্টার কভার দেওয়ার ট্রাই করব। একটা কাজশক্তি ক্ষমতা আর একটা পর্যাবৃত্ত গতি। তো যেহেতু সময় খুব অল্প, তো আমি সাধারণত ম্যাথ নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করব। আর টুকিটাক ক্ষেত্রে কিছু থিওরি নিয়েও আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে কাজশক্তি ক্ষমতা। কাজ কি? কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। অর্থাৎ W ইকুয়াল টু এফ ডট এস সমান এফএস কস থিটা। আমরা এখানে যে এই এফএস কস থিটা লিখলাম, এক্ষেত্রে এই এফ অর্থাৎ বল থাকবে ধ্রুব। বল ধ্রুব থাকবে। আর এখানে এই থিটাটা বল ও সরণের মধ্যবর্তী কোণ, এবং এই থিটাটা বের করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এবং আমরা অনেকে এই বিষয়ে হয়তো জানি। এটা একটা বস্তু, এই দিক যদি এর উপর এফ বল প্রয়োগ করা হয় এবং এর সরণ যদি এইদিকে ঘটে, তাহলে এর ভিতরকার বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করার জন্য এদের আদিবিন্দুটাকে অবশ্যই সেম করে নিতে হবে। অর্থাৎ এই বলটাকে এইদিক বর্ধিত করে নিতে হবে, এবং এখানে যেই থিটা পাওয়া যাবে এটাই ওই বল ও সরণের মধ্যবর্তী কোণ। এখন থিটা সমান যখন 0 ডিগ্রি হয়, তখন কাজ ম্যাক্সিমাম হয়। থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ বল এবং সরণ যদি পরস্পর বল এবং সরণ যদি পরস্পর লম্ব হয়, তখন কাজ সমান 0 হয়, এবং থিটা সমান 180 ডিগ্রি, অর্থাৎ বল একদিকে এবং সরণ তার বিপরীত দিকে এক্ষেত্রে কাজ ঋণাত্মক হয়। এখন আরেকটা টপিক আছে, একাধিক বলের দ্বারা কাজ। এই টপিকটা শুধু টাচ দিয়ে চলে যাব, কারণ এটা ম্যাথের ক্ষেত্রে একটু কাজে লাগে। একাধিক বলের দ্বারা কাজ। এখন একাধিক বলের দ্বারা কাজের ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি, এই ম্যাথগুলো সলভ করতে পারি। যে বল আছে একাধিক, অতএব সবগুলো বলের লব্ধি নিয়ে একটা লব্ধি বল বের করে নিব, এবং সেই লব্ধি বল এবং সরণের মধ্যে আমরা কাজ বের করব এফএস কস থিটা দিয়ে। অথবা একাধিক বলের দ্বারা কাজ আরেকভাবে বের করা যাবে, সেটা একাধিক বলের দ্বারা কাজ সমান প্রত্যেকটি বলের দ্বারা পৃথকভাবে কাজের সমষ্টি। কেন এই কাজটা করা যায়? কারণ কাজ স্কেলার রাশি, মানে সবগুলো বল দ্বারা কৃত কাজের যদি যোগফল নির্ণয় করা যায়, তাহলে একাধিক বলের দ্বারা কৃত কাজ পাওয়া যায়। এটা তাহলে গেল। তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে নিই, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য এটাও ওই সেম ভাবেই, যে কোনো বস্তুর উপর লব্ধি বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। অথবা এটা এই লব্ধি বলের বিষয়টা যে বলতেছি, এটা ম্যাথ করার সময় এই লব্ধি বলটা এভাবে করা যায় না, কারণ যতগুলো বল থাকে সবগুলো বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল প্রশ্নে দেওয়া থাকে না। প্রশ্নে শুধু সবগুলো বলই দেওয়া থাকে। তাই প্রত্যেকটি বলের দ্বারা পৃথক পৃথক কাজ নির্ণয় করে তাদের গাণিতিক যোগফল করে মোট কাজটা বের করাই সুবিধাজনক। তো এই কাজ শক্তি উপপাদ্যর ক্ষেত্রে যা মনে রাখবো তা হলো ওয়ার্ক ডান বাই all forces on a body equal to the change of kinetic energy of the body. ওকে, মোটামুটি কাজের সূচনা নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে নাম্বার টাইপের ক্ষেত্রে হাতুড়ি ও পিরেকের একটা ম্যাথ আছে। এই ম্যাথটা আশা করা যায় আমাদের কাছে আগে থেকে পরিচিত, বাট ম্যাথের বিশ্লেষণের লজিকটা গুরুত্বপূর্ণ। 5 কেজি ভরের একটি হাতুর 5 মিটার উঁচু থেকে
একটি পেরেকের উপর থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে যায়। ওই মাথা পর্যন্ত কি যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে যায়। প্রশ্ন হচ্ছে মাটির গড় প্রতিরোধ বল কত? এখন এই ম্যাথ করার ক্ষেত্রে এখানে বলছে যে হচ্ছে এখানে একটা হাতুড়ি আছে, এটা বিবেচনা করে নাও হাতুড়ি, এবং এখানে একটা মাটির উপর লোহার ব্রেক আছে। কি বলছে যে 5 মিটার উঁচু থেকে একটি ব্রেকের উপর হাতুড়ি পড়লে, অর্থাৎ এই দূরত্বটুকু এখানে বলছে 5 মিটার। 5 মিটার উঁচু থেকে যদি হাতুড়িটা পেরেকের উপর পড়ে তাহলে পেরেক মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়। অর্থাৎ এই হাতুড়ি যখন হচ্ছে এখানে আসবে, এই হাতুড়ি যখন হচ্ছে এখানে আসে পড়বে পেরেকের ওপর, তখন এই পেরেকটা আসলে এখান থেকে 10 সেন্টিমিটার নিচে চলে যাবে। অর্থাৎ বলছে যেহেতু 10 সেন্টিমিটার মাটির মধ্যে ঢুকে যায়, তো এখানে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার নিচে চলে যাবে। এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে হাতুড়িটা যে পেরেকের উপর মানে পেরেককে মাটির ভিতরে ঢুকাইলো, অর্থাৎ এখানে যে হচ্ছে হাতুড়ি একটা কাজ করা লাগলো, সেই কাজটা হচ্ছে হাতুড়ি কেমনে করলো? সেই কাজটা হাতুড়ি করলো এই পজিশনে যে হাতুড় আছে, এই পজিশন থেকে এই পজিশনে আসতে মানে তার বিভব শক্তি যে পরিবর্তনটা হয়েছে, মূলত সেই বিভব শক্তির দ্বারাই হচ্ছে হাতুড়ি ওই পেরেকটাকে হচ্ছে মাটির ভিতরে ঢুকাতে পারছে। তো আসলে তাহলে আমরা বলতে পারি যে মানে পেরেক হচ্ছে মাটির ভিতরে ঢোকার জন্য যে কাজটা হলো সেটা আসলে হাতুড়ি বিভব শক্তির পরিবর্তনের দ্বারাই হয়েছে। তো এক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন কি? এখানে যদি হচ্ছে রেফারেন্স ফ্রেম, এখানে যদি হচ্ছে এই সমান 0 ধরি, এই সমান 0 নয়, এখানে হচ্ছে এটাই হচ্ছে প্রসঙ্গ তলটি বিবেচনা করে এটাই। তো এখানকার হাতুড়ি এই পজিশনের হচ্ছে টোটাল বিভব শক্তি mg 5 প্লাস 0.1 ইকুয়াল টু, এবং এই বিভব শক্তি দ্বারাই হচ্ছে পেরেকটা মাটির ভিতরে 0.1 মিটার ঢুকছে। ধরে নিই মাটির বাধা বল হচ্ছে F ইন্টু 0.1। এখন এখানে m হচ্ছে 5 কেজি, 5 কেজি, আর হচ্ছে জি তো 9.8। আর পেরেকের যেহেতু পেরেকের ভরের কথা যেহেতু কিছু বলা নাই, পেরেকের ভরটা আমরা নগণ্য ধরে নিব। তাহলে এখানে বাধা বল F সমান আসে, এখানে ক্যালকুলেশন করে নিও, F সমান যেটা আসবে সেটাই বাধা বল, এত নিউটন। তো এই ম্যাথটা আরেকভাবে করা যায়। কিছুক্ষণ আগে কাজ শক্তি উপপাদ্যের কথা বলছিলাম, কাজ শক্তি উপপাদ্য তো এই ম্যাথ আসলে করা যায়। এখানে দেখো শুরুতে হচ্ছে হাতুড়ি স্থির আছে, অর্থাৎ শুরুতে হাতুড়ির গতিশক্তি 0, এবং হাতুড়ি যখন হচ্ছে পেরেককে ডাবাই দিল তখনও হচ্ছে হাতুড়ির গতিশক্তি 0, অর্থাৎ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাতুড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে 0। এখন আমার ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্যের প্রথম পার্টটুকু কি? প্রথম পার্টটুকু হচ্ছে সকল বল দ্বারা কৃত, ওই মানে বস্তুর উপর সকল বল দ্বারা কৃত কাজ হিসাব করতে হবে। এখানে কি কি বল আছে? mg নিচের দিকে কাজ করতেছে, এবং হচ্ছে এই যে হচ্ছে মানে মাটির বাধা বল আছে, এই মাটির বাধা বল হচ্ছে স্বর্ণের বিপরীত দিকে কাজ করবে। mg যেহেতু নিচে দিয়ে কাজ করতেছে, আচ্ছা তাহলে এটা আরেকভাবে করা যায় কাজ শক্তি উপপাদ্যতে। mg যেহেতু নিচে দিয়ে কাজ করতেছে এবং হচ্ছে স্বরণও নিচের দিকে হচ্ছে, তাহলে mg দ্বারা কৃত কাজটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ mg ইন্টু 5 প্লাস 0.1। এখন এখানে স্মরণ 5 প্লাস 0.1 কেন হলো সেটা আগের ম্যাথে বলছি, কারণ হাতুড়ি মোট ট্রাভেল করছে এখান থেকে শুরু করে এই এরিয়া পর্যন্ত, এটা প্লাস এফ, এই বল দ্বারা কৃত কাজ এখন হিসাব করবো এটার উপরে। যেহেতু পেরেকের ভর নগণ্য ধরা হয়েছে, তো পেরেকের ভর বাদ এখানে, তো হাতুড়ির উপরে শুধু কাজ মানে এই বলটাতে কাজ করা
বিষয়টা হিসাব করি। এফ ইন্টু স্বর্ণ হচ্ছে কত হয়েছে 0.1 কস, দেখো এই দুটোর মধ্যবর্তী কোণ কস 180 ডিগ্রি। কেন কস 180 ডিগ্রি? বল উপরের দিকে, স্মরণ নিচের দিকে, সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটা আসলে 0, কারণ উপরেও স্থির নিচেও স্থির। তাহলে এটা সমান কি আসতেছে mg ইন্টু 5.1 মাইনাস এফ ইন্টু 0.1 ইকুয়াল টু 0। এই দুই জিনিস দেখো সেম, এখান থেকে এফ এর মান বের করলেও ঠিক সেম অ্যান্সারটাই আসবে। এবার আরেকটা টাইপে আসি, সেটা হচ্ছে ভার কেন্দ্রের স্মরণ। এটাই আসলে হচ্ছে এই কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। তো ভার কেন্দ্রের স্মরণের ক্ষেত্রে এক নাম্বারটা দণ্ডের দৈর্ঘ্য এল, তারপর থিটা কোণে হেলানো। থিটা কোণে হেলানো বিভব শক্তির পরিবর্তন হিসাব করবো এখানে। এই ক্যাটাগরিতে বিভব শক্তির পরিবর্তন হিসাব করব। আর এই জিনিসটা এখানে একটা জিনিস বলা আছে, দণ্ডটি হচ্ছে সুষম। তো এখানে এরকম এই দণ্ডের দৈর্ঘ্য এল এবং এই দণ্ডটা হচ্ছে থিটা কোণে হেলানো আছে। এখন এই দণ্ডটা এই পজিশন থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এর বিভব শক্তির পরিবর্তনটা করতো সেটা হিসাব করতে হবে। এখন যেহেতু দণ্ডটি সুষম বলছে, এই ক্ষেত্রে এই দণ্ডের হচ্ছে ভর কেন্দ্রটা এই দণ্ডের মাঝ বরাবর ধরা যায়, যেহেতু দণ্ডের মধ্যে হচ্ছে ভর সুষমভাবে বিন্যস্ত। তো এই লেনটুকু হচ্ছে তাহলে কত হচ্ছে, এই লেনটুকু তাহলে পুরাটা এল, এই লেনটুকু তাহলে হচ্ছে L/2। এখন এখানেও এটা হচ্ছে L/2। বিভব শক্তির পরিবর্তন হিসাব করার জন্য হচ্ছে আমাদেরকে ভার কেন্দ্রের স্মরণটা হিসাব করতে হবে। এখানে ভার কেন্দ্রের স্মরণ হয়েছে এই তো এই পজিশনটুকু, এই এইচ ধরে নেই। তো এখানে আমার এই লেনটুকু বের করলে হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি হচ্ছে মানে এটা যদি এক্স ধরি, তাহলে ওই ত্রিভুজে কস থিটা সমান এক্স বাই এল, বা এক্স সমান এল কস থিটা, অর্থাৎ এই এরিয়াটা এই জায়গাটুকু হচ্ছে এল কস থিটা। তাহলে এই সমান কত হচ্ছে, এই সমান হচ্ছে তাহলে না এল না L/2, L/2, কারণ এই লেনটুকু হচ্ছে L/2। এই সমান তাহলে কত হচ্ছে L/2 মাইনাস L/2 কস থিটা। এখন তাহলে যেহেতু এইচ পাওয়া গেছে, অতএব হচ্ছে এর বিভব শক্তির পরিবর্তনটা পাওয়া যাবে। এই বিভব শক্তির পরিবর্তন হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh। এই এইচ এই তো এটা, তাহলে একটা টাইপ গেল। 2 নম্বর টাইপের ক্ষেত্রে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 0.64 মিটার, প্রস্থ 0.48 মিটার ও উচ্চতা দেওয়া আছে 0.12 মিটার। ইটের ভর 4 কেজি। এখানে ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে?
এখানে প্রথমে কি বলা আছে, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, ও আর একটা কথা বলা আছে, ইটটি সুষম। ওকে, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে হবে। তো দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান থেকে, মানে দৈর্ঘ্য আছে আনুভূমিক অবস্থানে, অর্থাৎ ইট আছে এইভাবে। এটা হচ্ছে ইটের দৈর্ঘ্য, যেটা বলা আছে 0.64 মিটার। এটা হচ্ছে ইটের প্রস্থ, এটা বলা আছে কত, 0.48 মিটার। তাহলে এই জিনিসটা হচ্ছে ইটের উচ্চতা, এটা বলা আছে 0.12 মিটার, 1 মিটার। এখন এই ক্ষেত্রে ইট হচ্ছে এভাবে আছে, তাহলে এবং বলা আছে যে ইটটি যেহেতু সুষম, তাহলে এই অবস্থায় ইটের ভার কেন্দ্র কোথায় থাকবে, এই তো এটার মধ্যবর্তী, মানে এই এরিয়াতে এর মধ্যবর্তী কোনো একটা পর্যায়ে, মানে স্থানে। তো যেহেতু সুষম আছে, অতএব হচ্ছে এভাবে ভর কেন্দ্র বের করা যায়। তো ভর কেন্দ্র কত দূরে আছে, এটার অর্ধেক, 0.12/2। এখন বলছে কি ইটকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে, মানে ইট এরকম আছে, এবার এটা এভাবে খাড়া করব। এটা তো ইটের দৈর্ঘ্য 0.64 মিটার, এই জিনিসটা হচ্ছে ইটের প্রস্থ, এবং এই তো এইটুকু হচ্ছে ইটের উচ্চতা, মানে আগে ডাইমেনশন অনুসারে এটা। এখন দেখো, ইট হচ্ছে আগে এরকম ছিল, এখন এরকম আছে। তো এইবার হচ্ছে ইটের ক্ষেত্রে হচ্ছে ভার কেন্দ্রটা কত দূরে অবস্থান করবে, যেহেতু ইট সুষম বলছে, অতএব মানে এর ভার কেন্দ্র আছে এতে এখানে কোনো এক জায়গায়, অর্থাৎ এটার ক্ষেত্রে ভার কেন্দ্র সমান এই দৈর্ঘ্যের অর্ধেক, 0.64/2। দুই চিত্র ধারা। এখন বলছে যে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে। ডাব্লিউ সমান mg/h, এম দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ এখন বের করতে হবে। এখানকার ভার কেন্দ্র হচ্ছে 0.12/2, এবং হচ্ছে যখন খাড়া করছে তখন এর ভার কেন্দ্র হচ্ছে 0.64/2। এখন এই জায়গা থেকে যখন হচ্ছে এটা এই পজিশনে নিয়ে যাব, তখন তার আমাদেরকে মোট হচ্ছে ভার কেন্দ্রের সরণ কতটুকু ঘটানো লাগতেছে, এই দুটোর পার্থক্যের সমান না, এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা সমান না। অতএব এই ইট যদি এরকম অবস্থা থেকে আমাকে খারাপ অবস্থায় নিয়ে যেতে হয়, তাহলে আমার ভার কেন্দ্রের সরণ ঘটাতে হচ্ছে এই 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 জিনিসটা, এতে এটা, এবং হচ্ছে এটার পার্থক্যের সমান, এবং এইচ হচ্ছে এখানে ওই পার্থক্যটুকুই হবে। অর্থাৎ এম হচ্ছে এখানে কত, ভর 4 কেজি, জি 9.8, এইচ হচ্ছে 0.64/2 মাইনাস 0.12/2। তো চল, অর্থাৎ মেইন কথা হচ্ছে ইট হচ্ছে এইরকম আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কি পরিমাণ সরণ ঘটাতে হচ্ছে সেই বিষয়টা যদি বের করি, তাহলে হচ্ছে আমরা মানে কি পরিমাণ কাজ করতে হবে সেটা বের করতে পারছি। এটাই হচ্ছে ম্যাথের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আর একটা টাইপ, এটা হচ্ছে এন সংখ্যক ইট একটির উপর একটি রেখে, এন সংখ্যক ইট একটির উপর একটি রেখে উঁচু স্তম্ভ তৈরিতে কৃত কাজ, আর হচ্ছে প্রতি ইটের উচ্চতা এইচ। এইচ মিটার বলেন। তাহলে এখানে হচ্ছে এন সংখ্যক ইট আছে, আরো অনেকগুলো ইট আছে। তো ইটগুলোকে হচ্ছে আমরা একটির উপর আর একটি, আর সবগুলো ইট সুষম, ইটগুলো সুষম, সবগুলো ইটকে হচ্ছে একটার উপর আর একটা করে রাখতে হবে। তো এই
প্রথমে একটা ইট নিলাম, এই ইটটা হচ্ছে মাটির উপর আগে থেকেই ছিল, আমরা সেই ইটের উপরে হচ্ছে আরও ইটগুলো রাখবো, অথবা এই ইট মাটি বরাবর অন্য জায়গায় ছিল, সেটা শুধু এদিক বরাবর নিয়ে আসছি, অতএব ওই ইটের ক্ষেত্রে হচ্ছে আমার কাজ হচ্ছে 0। তো আসলে উচ্চতনের কৃত কাজ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সবগুলো ইট তৈরির ক্ষেত্রে মানে তোলার ক্ষেত্রে mg কমন থাকবে, শুধু সবগুলা মানে প্রত্যেকটা ইটের ইট মানে একটার উপর আরেকটা তোলার ক্ষেত্রে এই সবগুলোর পৃথক হবে। তো mg কমন নিলাম। প্রথমে ইটের ক্ষেত্রে যেহেতু কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ প্রথম ইটের ক্ষেত্রে 0। কাজ হচ্ছে না কেন? কারণ হয় মানে ওই ইট ওখানে আছে, আমরা ওর উপরে হচ্ছে আরও ইট রাখতেছি, অথবা ওই ইট হচ্ছে মাটি বরাবর অন্য জায়গায় আছে, সেই ইট হচ্ছে আমরা মাটি বরাবর এদিক নিয়ে আসলাম, অর্থাৎ ওই ইটের জন্য হচ্ছে আমাদের কোনো কাজ করা লাগতেছে না, কারণ mg নিচের দিকে, এবং হচ্ছে যদি মাটি বরাবর নিয়ে আসি সেক্ষেত্রে mg নিচের দিকে এবং সহন হচ্ছে এই দিকে, বল এবং সহনের মধ্যবর্তী কোণ এই ক্ষেত্রে 90 ডিগ্রি, অতএব ওই ক্ষেত্রে কাজ হচ্ছে না। তো প্রথম ক্ষেত্রে 0। এখন এটার ভার কেন্দ্র আছে কোথায়? এখানে, এবং এই উচ্চতা হচ্ছে h/2। এটা কেন এখানে মধ্যবিন্দু নিলাম? বলা আছে ইটগুলো সুষম। এখন এর উপর যদি আরেকটা ইট তুলি, সেই ইটের ভার কেন্দ্র হবে এখানে, এবং এই জায়গাটুকু হবে h/2। তো একটা জিনিস এখন খেয়াল করি, এই ধরে নিই যে এখানে ছিল, এখান থেকে আমি এখানে তুলছি, এইটার তো ভার কেন্দ্র এখানে h/2 ছিল, এখান থেকে এই ইট এখানে নিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর মানে ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? এইটুকু না? এখানে এইটুকু হচ্ছে h/2 এবং এইটুকু হচ্ছে h/2, তো এই দূরত্বটুকু কত আসতেছে? h। এই দূরত্বটুকু হচ্ছে h আসতেছে, অতএব হচ্ছে 2 নাম্বার ইট তোলার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণটা হচ্ছে h। এখন অনুরূপভাবে যখন হচ্ছে আরেকটা ইট, এই ইটটা ধরে নিলাম হচ্ছে 8, আচ্ছা মাটিতে ছিল এগুলা ইট, 8 ধরে নিলাম এখানে মাটিতে ছিল, 8 যখন হচ্ছে এখানে তুলব, এই যখন হচ্ছে এখানে তুলব, তো এটার ভার কেন্দ্র হচ্ছে এখানে থাকবে, এটার ভার কেন্দ্র তো h/2 এখানে ছিল, অর্থাৎ এটার ক্ষেত্রে এইটুকু দূরত্ব হচ্ছে h/2। এটার ক্ষেত্রে ভার কেন্দ্রের সহন কত হয়েছে? 3 নাম্বার ইট তোলার ক্ষেত্রে এই তো এইটুকু পরিমাণ ভার কেন্দ্রের সহন হয়েছে। তো এটার ক্ষেত্রে ভার কেন্দ্রের সহন কত হয়েছে? h/2, আর এই এতটুকু তো হচ্ছে h, আর এখানে হচ্ছে h/2, অর্থাৎ h/2 h আর হচ্ছে h/2, 2h পরিমাণ ভার কেন্দ্রের সহন হয়েছে। এটা 3 নাম্বার ইট তোলার ক্ষেত্রে 2h পরিমাণ ভার কেন্দ্রের সহন হলো। অনুরূপভাবে হচ্ছে যখন n-তম ইট তুলব, 2 নাম্বার ইটের ক্ষেত্রে হচ্ছে h হচ্ছে, এবং 3 নাম্বার ইটের ক্ষেত্রে সহন হচ্ছে 2h। অনুরূপভাবে যখন n-তম ইট তুলব, তখন সেই ক্ষেত্রে h দাঁড়াবে n-1 ইন্টু h, n-1 ইন্টু h। এখানে দেখা হচ্ছে h কমন যায়, mg h কমন নিলে ভিতরে থাকে কত? 1 2 ডট 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 n-1, অর্থাৎ এটা এখানে হচ্ছে n-1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা আসছে। n-1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n-1 ইন্টু n-1 প্লাস 1 বাই 2, অর্থাৎ mgh n ইন্টু n-1 বাই 2। h এখানে কি দাঁড়াচ্ছে? h হচ্ছে প্রতি ইটের উচ্চতা, h হচ্ছে প্রতি ইটের উচ্চতা। আচ্ছা এই টাইপ গেল। এই টাইপের ক্ষেত্রে ওইভাবে মানে এই সূত্রটা হচ্ছে খাটানো যাবে অ্যাডমিশনের ক্ষেত্রে ডাইরেক্ট, কিন্তু এই সূত্রটা আসে আসলে এইভাবে। আচ্ছা 3 নাম্বার গেল। এরপর আরেকটা টাইপ, চৌবাচ্চা। চৌবাচ্চা খালি করার সংক্রান্ত ম্যাথ। চৌবাচ্চা আসলে 2 রকম থাকে, একটা হচ্ছে আয়তাকার চৌবাচ্চা, আর একটা হচ্ছে মানে সিলিন্ডার আকৃতি চৌবাচ্চা। আয়তাকার চৌবাচ্চার ক্ষেত্রে আয়তন তো আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর সিলিন্ডার আকৃতি চৌবাচ্চার ক্ষেত্রে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো আমরা এখানে আয়তাকার চৌবাচ্চাটা দেখি, মানে দুই চৌবাচ্চার ক্ষেত্রে কাজ আসলে সেম, ওই ভার কেন্দ্রের সরণটুকু বের করার লাগে। তো আয়তাকার চৌবাচ্চার ক্ষেত্রে ওই জিনিসটা আসলে মানে ভালোভাবে বোঝানো যায়। বলা আছে প্রথমে যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা
যথাক্রমে 12 মিটার, 10 মিটার ও 8 মিটার। এখন এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে এই উদ্দীপক থেকে হচ্ছে 3টা ম্যাথ করব, অথবা হচ্ছে এই উদ্দীপকটা পরের 3টা ম্যাথের ক্ষেত্রে এই উদ্দীপকটা কমন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে অর্ধেক পানি পূর্ণ থাকলে পানি শূন্য করতে কৃতকাজ। অর্ধেক পানি পূর্ণ থাকলে পানি শূন্য করতে কৃতকাজ সমান হোয়াট? এই চৌবাচ্চা, এটা ডাইমেনশন দেওয়া আছে কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 12 মিটার, 10 মিটার ও 8 মিটার দেওয়া আছে। বলছে এই চৌবাচ্চাটার হচ্ছে অর্ধেক পানি পূর্ণ আছে, মানে এই পরিমাণ পানি আছে, অর্ধেক পানি পূর্ণ আছে। অতএব এটা হচ্ছে এই পুরোটা যদি এইচ হয়, এইটুকু, তাহলে হচ্ছে h/2। এখন বুঝতেই পারতেছো যে এখানে হচ্ছে মানে কৃত কাজ হিসাব করার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণটুকু হিসাব করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো W সমান mgh, এখানে h সমান হচ্ছে h প্রাইম দিয়ে, এটা h প্রাইম সমান ভার কেন্দ্রের সরণ আসলে অনেকভাবে বের করা যায়। একটা ওয়ে হচ্ছে এটা এখানে আছে, এই তো এই মধ্যবিন্দুটা এটা নির্ণয় করব এবং হচ্ছে এখান থেকে এই দুটোটুকু বের করব। এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ নির্ণয় একটা পদ্ধতি, বাট আমি হচ্ছে ওইভাবে করি না, আমি আসলে অন্যভাবে সলভ করি। সেটা হচ্ছে আমি হচ্ছে দেখি যে মানে উপর থেকে একবারে উপরের তল থেকে, মানে এখান থেকে শুরু করে কত দূর গেলে পানি পাওয়া যাবে, প্রথমে সেই দূরত্বটা দেখি এবং এই দূরত্বটা h/2, এবং একবারে উপর থেকে ঠিক যত দূর পর্যন্ত গেলে, মানে যত দূর পর্যন্ত পানি খালি করতে হবে ঠিক সেই দূরত্ব পর্যন্ত মানে উচ্চতা বের করে নিই, এটা হচ্ছে h, এবং পরে সেই দুটো বিষয়ের গড় করি, অর্থাৎ h প্লাস h/2 ডিভাইডেড বাই, আমি হচ্ছে ভার কেন্দ্রের সরণটা এইভাবে বের করি। এইভাবে বের করা আসলে আমার কাছে ইজি লাগে। তাহলে এটা কত হচ্ছে 3h/4। তো এখানকার মানে এখানে আবার পানির ভরের ক্ষেত্রেও একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এম সমান কি আমরা কি জানি? এম সমান রো ভি। এম সমান হচ্ছে রো ইন্টু ভি, কিন্তু এখানে হচ্ছে পুরোটা পানিপূর্ণ কিন্তু ছিল না, চৌবাচ্চায় পানি ছিল অর্ধেক। তাহলে ভরটা হচ্ছে মানে এই পুরো আয়তনে যতটুকু পানি থাকবে তার অর্ধেক নিতে হবে, কারণ পানিটা অর্ধেক ছিল, অর্ধেক আয়তনে পানি, মানে অর্ধেক উচ্চতা পর্যন্ত পানি ছিল। ডাব্লিউ সমান তখন রো ভি বাই 2 জি, এইচ হচ্ছে 3h/4। এখানে রো হচ্ছে 10⁻³ ভি হচ্ছে 12 × 10 × 8 বাই 2 জি ইন্টু এইচ, তো হচ্ছে উচ্চতা কত 8/4। তো এটা গেল একটা। এবার 1/5 পানি পূর্ণ থাকলে পানি শুকনো করতে কৃতকাজ। একটা চৌবাচ্চা, এর উচ্চতা হচ্ছে h। এখন বলা আছে যে 1/5 পানি পূর্ণ থাকবে, অর্থাৎ এই উচ্চতা হবে h/5। 1/5 পানি পূর্ণ থাকবে বলছে। এখন ভার কেন্দ্রের সরণ যদি এখানে বের করি, ভার কেন্দ্রের সরণের ক্ষেত্রে কি বলছিলাম যে উপরের থেকে ঠিক যে উচ্চতা পর্যন্ত গেলে পানি পাওয়া যায়। তো এখান থেকে এই উচ্চতা আসলে উপরের থেকে যে উচ্চতা পর্যন্ত গেলে পানি পাওয়া যায় প্রথমে সেটা বের করে নেব। এই উচ্চতা আসলে 4h/5, এবং ওপর থেকে একদম যতদূর পর্যন্ত খালি করতে হবে সেই উচ্চতা, এখান থেকে উচ্চতা হচ্ছে h। তাহলে ভার কেন্দ্রের সরণের ক্ষেত্রে h প্লাস 4h/5 ডিভাইডেড বাই 2 কত আসে 5 × 9 9h/10। এখন কাজ করার ক্ষেত্রে W সমান mgh প্রাইম। এখন এম এর ক্ষেত্রে হচ্ছে যেহেতু 1/5 পানি পূর্ণ আছে, অর্থাৎ রো ভি বাই 5 জি, এইচ হচ্ছে 9h/2। কেন লিখছি 9h/2? 10 9h/2
10। এখানে রো হচ্ছে 10⁻³ ভি হচ্ছে এটার আয়তন, জি 9.8, এইচ হচ্ছে 8 মিটার। আচ্ছা, এটা গেল। এবার পরের ম্যাথে কি বলছে? পরের ম্যাথে বলছে 4/5 অংশ পানিপূর্ণ থাকলে, চৌবাচ্চাটির 4/5 অংশ পানিপূর্ণ থাকলে যতটুকু পানি আছে যতটুকু পানি আছে তার 3/4 অংশ পানি শূন্য করতে কৃত কাজ। এখন এখানে বলছে যে এটা একটা চৌবাচ্চা, এটার উচ্চতা হচ্ছে এইচ, বলছে যে 4/5 অংশ পানিপূর্ণ আছে, অর্থাৎ এই উচ্চতা হচ্ছে কত? 4/5, তো অতএব এই উচ্চতা 4h/5। কিন্তু আমাকে কি 4/5 অংশ পানি শূন্য করতে বলছে? পানি শূন্য করতে কিন্তু 4/5 অংশ বলেনি, বলছে যে পরিমাণ পানি আছে তার 3/4 অংশ পানি শূন্য করতে হবে। অর্থাৎ পানি শূন্য আমার করতে হবে কতটুকু? এই তো এইটুকু হচ্ছে, এইটুকুর লেন্থ কত? এই 4h/5, এটার হচ্ছে 3/4 অংশ, এটার 3/4 অংশ সমান 4 কাটা 3h/5। তো এই ক্ষেত্রে ভারকেন্দ্রের সমান আছে, এখানে এতটুকু পানি আছে, আর শুরুর এতটুকু উচ্চতা তাহলে কত হচ্ছে? h/5। সেটা তাহলে এখানে ভারকেন্দ্রের সরণটা কেমনে বের হচ্ছে? h প্রাইম ইকুয়াল টু ওপর থেকে এই পর্যন্ত আসতে মানে লেন্থ h/5 প্লাস একদম এখান থেকে যতদূর পর্যন্ত পানি শূন্য করতে হবে অতদূর পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পানি শূন্য করতে হবে কতদূর পর্যন্ত? h/5 প্লাস 3h/5 ডিভাইডেড বাই এটার গড় নিতে হবে 2। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে h/5 প্লাস 4h/5/2, 5h/10 সমান h/2। তো এটার ভারকেন্দ্রের সরণ হচ্ছে h/2। এখন এখানে কাজ বের করার ক্ষেত্রে W সমান mgh প্রাইম। এম বের করার ক্ষেত্রে এখন খুবই সতর্ক হতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে আগে পানি কতটুকু ছিল? পানি ছিল হচ্ছে 4/5 অংশ, অর্থাৎ এইটুকু পানির ভর হচ্ছে কত? 4/5 রো ভি। এইটুকু পানির ভর 4/5 রো ভি। এখন এই 4/5 রো ভি এর আবার হচ্ছে 3/4 অংশ পানি শূন্য করতে বলছে, অর্থাৎ পানির ভরটা হবে এই তো, এটা 4/5 রো ভি ইন্টু 3/4, অর্থাৎ যতটুকু পানি আছে তার আবার 3/4 অংশ পানি শূন্য করতে বলছে, ইন্টু জি এইচ প্রাইম হচ্ছে h/2। এখানে সবগুলো ডাটা এখন জানা আছে, এই ডাটা ক্যালকুলেশন করে নিলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে মানে এই 4/5 অংশের পানি পূর্ণ থাকলে যতটুকু পানি আছে তার 3/4 অংশ পানি শূন্য করতে কৃত কাজ। তো একটা টাইপ গেল। এই যে চৌবাচ্চার পানি শূন্য করার যে বিষয়টা বললাম, এই টাইপের ম্যাথটা হচ্ছে মানে আসলে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আবার অ্যাডমিশনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, প্রায় সব জায়গায় আসে। পানি শূন্য করার কথা বললে এরকম হচ্ছে ভারকেন্দ্রের সরণটা বের করবা। ভারকেন্দ্রের সরণ কেমনে বের করবা? ওপর থেকে যতটুকু লেন্থ গেলে পানি পাওয়া যায় প্রথমে সেই লেন্থ বের করবা, তারপরে ওপর থেকে যত দূরত্ব পর্যন্ত পানি শূন্য করতে বলছে সেই লেন্থটুকু বের করবা, বের করে ওই দুটোর গড় বের করলে হচ্ছে ভারকেন্দ্রের সরণ এসে যাবে। আর এক্ষেত্রে একটা বিশেষ সাবধানতা অবলম্বন করবা যে ডাব্লিউ সমান mgh, এই এম যেটা থাকে এই এমটা কিন্তু হচ্ছে যতটুকু পানি শূন্য করতে বলছে ঠিক ততটুকুর ভর। আমরা কিন্তু ক্যালকুলেশন করতে করতে মানে অনেক ক্ষেত্রে ওই এম পুরাটাই বসে দেই, কিন্তু সেটা আসলে পুরাটা বসানো যাবে না, যতটুকু পানি শূন্য করতে হবে ঠিক ততটুকুর ভর বসাতে হবে। ওকে, তাহলে এটার থেকে বের হয় এখন। আচ্ছা দেখো, এখানে একটা ম্যাথের কথা বলা আছে, যেখানে একটি সুষম শিকলের দৈর্ঘ্য 1 মিটার, শিকলের অর্ধেক হচ্ছে টেবিলের প্রান্ত হতে ঝুলে আছে, বলা আছে টেবিলটি মসৃণ এবং হচ্ছে জি ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। 1 নম্বর প্রশ্নে বলছে যে শিকলে ঝুলে রাখা অংশ টেনে তুলতে কৃত কাজ। তো শিকলে ঝুলে আছে শুধু এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ, যেহেতু বলছে অর্ধেক অংশ হচ্ছে ঝুলে আছে, অতএব এই দৈর্ঘ্যটা ধরি L/2। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর।
শিকলে ঝুলে রাখা অংশ টেনে তুলতে কৃত কাজ ডাব্লিউ সমান mgh। এখানে এইচ হচ্ছে ভারকেন্দ্রের সরণ। যেহেতু শিকলটা সুষম বলা আছে আর টেনে তুলতে হবে আমার শুধু এইটুকু অংশ, অতএব এর ভারকেন্দ্র হচ্ছে এখানে ধরা যায় এবং ভারকেন্দ্র এখান থেকে, ভারকেন্দ্রের দূরত্ব এখান থেকে এতটুকু L/4। অর্ধেক ধরলাম কারণ বলা আছে শিকলটা সুষম। তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস, ভর আমরা কতটুকু নেব, শুধু যতটুকু টেনে তুলতে হবে ঠিক ততটুকু মানে ততটুকু অংশ শিকলের ভর আমরা বিবেচনা করব। তো এখানে ভর হবে m, আচ্ছা এখানে m প্রাইম দিয়ে m/2 ইন্টু g, এইচ হচ্ছে L/4। এল কত বলা আছে, এল বলা আছে 1 মিটার, অতএব কাজ হবে mg/8 জুল। তারপরে 1 নম্বর গেলে এবার 2 নম্বর অঙ্ক বলা আছে যদি শিকলটিকে হচ্ছে স্থির অবস্থান হতে ছেড়ে দেওয়া হয় তাহলে এটি কত বেগে টেবিল ত্যাগ করবে। এখানে দেখো প্রথমে হচ্ছে শিকল ছিল এই অবস্থান, তারপর শিকল ছেড়ে দেওয়া হয়েছে, তখন শিকল হচ্ছে এভাবে নিচে পড়ে যাচ্ছে। এখন এই দুই পজিশনে যদি হচ্ছে এনার্জি শক্তি নিত্যতা সূত্র খাটাই তাহলে হচ্ছে মানে টেবিলটিকে হচ্ছে ছেড়ে যাওয়ার মুহূর্তে শিকলের বেগ পাওয়া যাবে। তো এই মানে শক্তি নিত্যতা সূত্র খাটানোর জন্য স্থির শক্তি দরকার। স্থির শক্তির জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে রেফারেন্স মানে প্রসঙ্গ তলটা ধরে নিলাম, এখানে H=0 ধরে নিলাম। তাহলে যখন শিকল এই পজিশনে ছিল তখন তার ক্ষেত্রে হচ্ছে মোট শক্তি কত, ওখানে গতিশক্তি নাই অর্থাৎ গতিশক্তি 0। আর বিভব শক্তির ক্ষেত্রে দেখো এখানে মানে প্রসঙ্গতল এখানে ধরছি এবং হচ্ছে ভারকেন্দ্র এখানে আছে, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব, আর এটা তো হচ্ছে ঝুলেছিল হচ্ছে L/2 অংশ, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হবে L/4। তাহলে ওই অবস্থানে হচ্ছে বিভব শক্তি হবে m/2 g ইন্টু -L/4। -L/4 কেন হলো, কারণ হচ্ছে ভারকেন্দ্রটা প্রসঙ্গ তলের নিচ বরাবর নিচে আছে। আর এই ক্ষেত্রে এই পুরো শিকলের দৈর্ঘ্য হচ্ছে L এবং ভারকেন্দ্র হচ্ছে এর অর্ধেক অবস্থানে আছে। যেহেতু শিকলটা সুষম ওই জন্য অর্ধেক অবস্থানে নিলাম, এইটুকু দৈর্ঘ্য তাহলে L/2। এই ক্ষেত্রে ওই অবস্থানের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে একটা গতিশক্তি আছে 12 mv² এবং ওই অবস্থানে বিভব শক্তি m। এক্ষেত্রে ভর পুরোটাই নেওয়া লাগবে কারণ শিকল পুরোটাই হচ্ছে নিচে চলে গেছে, এখন পুরো শিকল বিবেচনা করতেছি। আর পূর্বে এখানে হচ্ছে অর্ধেক শিকল ছিল mg ইন্টু -L/2। মাইনাস হলো কারণ প্রসঙ্গতলের নিচে ভারকেন্দ্র আছে। তো এই জিনিস ক্যালকুলেশন করলে m হচ্ছে কাটা যায়, L তো 1 অর্থাৎ -g/4, আর ওটাই পাশে নিয়ে আসলে +g/2 সমান 12 v²। অর্থাৎ g10 বলা হয়েছে, অর্থাৎ 10/2 সমান 5 -10/4 সমান হচ্ছে 5/2। আচ্ছা এখানে g/2 বলা আছে তো, তাহলে এটা g/8 হবে, অর্থাৎ 5/4 সমান 12 v² বা 12 v² সমান হচ্ছে 15/4 বা v সমান √30/2 মিটার/সেকেন্ড। এখন এখানে এই ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে কোথায়, যে এই পজিশনে যখন বিভব শক্তি বের করতেছি তখন এখানে কিন্তু m/2 হবে, কারণ যতটুকু নিচে আছে ঠিক ততটুকুর ক্ষেত্রে বিভব শক্তি কাজ মানে গণনা করা লাগতেছে। সেই জন্য যেহেতু অর্ধেক বিভব মানে নিচে আছে অতএব এখানে m/2 হবে। এটা একটা বিষয় খেয়াল করবা। ভারকেন্দ্র এখানে নির্ণয় করা লাগবে, এটা একটা বিষয় খেয়াল করবা। আর এখানে পুরো শিকলি যেহেতু নিচে পড়ে যাচ্ছে তখন হচ্ছে এখানে পুরো m কার্যকর হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবা, তাহলে হচ্ছে এই ম্যাথটা ইজিলি সলভ করা যাবে। ওকে, এই ম্যাথ গেল। পরের ম্যাথে আসি। এটার সাথে মোটামুটি ভারকেন্দ্রের সরণ রিলেটেড ম্যাথ শেষ। ক্ষমতা রিলেটেড একটা ম্যাথ করব। তার আগে ক্ষমতা সমান আমরা জানি কাজ করার হার P সমান W/T। ওকে, এটার একটা ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ হচ্ছে এবার আমাদের অ্যাডমিশন পরীক্ষা আসছিল।
মানুষের হার্ট প্রত্যেক বিটে 10 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপে 75 সিসি রক্ত সঞ্চালন করে। হৃদযন্ত্রের স্পন্দন সংখ্যা প্রতি মিনিটে 72 ধরে প্রতিটি স্পন্দনের ক্ষমতা নির্ণয় করো। প্রতি স্পন্দনের ক্ষমতা কত? মার্কারি এর ঘনত্ব, Hg এর ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। তো এখানে কি বলছে? এখানে বলছে যে মানুষের হার্টবিট মানে প্রত্যেকটা হার্টবিটের হচ্ছে মানে প্রত্যেকটা স্পন্দনের ক্ষমতা বের করতে বলছে। ক্ষমতা সমান কি? পি সমান হচ্ছে W/T। তাহলে প্রথমে প্রত্যেকটা স্পন্দনের হচ্ছে সময় বের করে নেই। এখানে বলছে যে হচ্ছে প্রতি মিনিটে 72টি স্পন্দন হয়। তাহলে এটা সলভের ক্ষেত্রে ম্যাথ 72টি স্পন্দনে সময় লাগে 60 সেকেন্ড। অতএব একটি স্পন্দনে সময় লাগে 60/72 সেকেন্ড। এবার প্রত্যেকটা স্পন্দনের সময় বের হয়ে গেল। এখন দরকার প্রত্যেকটা স্পন্দনে কি পরিমাণ কাজ হচ্ছে এখন এই বিষয়টা বের করতে হবে। আচ্ছা, তাপগতিবিদ্যা চ্যাপ্টারে হচ্ছে আমরা কাজের একটা সূত্র পড়ছিলাম, ডাব্লিউ সমান পিডিভি। এখানে হচ্ছে ওই সূত্র খাটাতে হবে। ডাব্লিউ সমান পিডিভি কেমনে আসলো সেটা আর দেখাচ্ছি না, ওটা আশা করি সবাই জানো। এখানে চাপ বলা আছে হচ্ছে পি সমান আমরা জানি এইচ রো জি। পি সমান এইচ রো জি। এইচ হচ্ছে 10 সেন্টিমিটার পার নম্বর 10⁻²। রো হচ্ছে 13,600 আর হচ্ছে জি 9.8। এখান থেকে ক্যালকুলেশন করলে চাপ আসে 13,328 প্যাসকেল। তাহলে কাজ ডাব্লিউ সমান পি ডিভি। পি বের হয়েছে 13,328 আর ডিভি এখানে বলা আছে দেখো প্রত্যেকটা স্পন্দনে প্রত্যেকটা বিটে 75 সিসি রক্ত সঞ্চালন করে, অর্থাৎ এখানে 75 সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চালন করে। মিটার কিউব করতে হবে 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এখান থেকে এখন ক্ষমতা বের করা যাবে পি সমান W/T। ডাব্লিউ হচ্ছে কত? 13,328 গুণন 75 10⁻⁻6 ডিভাইডেড বাই টি হচ্ছে 60/72। তো এই সময়, কারণ একটা স্পন্দনের সময় আমরা 60/72 বের করছিলাম। তো এখানে ক্যালকুলেশন করলে ক্ষমতা আসে 1.199 ওয়াট, ইকুইভ্যালেন্ট টু লেখা যায় হচ্ছে 1.2 ওয়াট। 1.2 ওয়াট। এখানে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কেউ এই বিষয়টা আগে থেকে জানা না থাকে তাহলে পরীক্ষার হলে এই বিষয়টা মানে আনা খুব কঠিন। এখানে ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি কেমনে আসে অল্প কথায় একবার দেখে দিই। ডাব্লিউ সমান হচ্ছে এফ ডিএক্স। এফ সমান আমরা আবার কি জানি? পি ডিএ ডিএক্স সমান পিডিভি। এটা খুব সংক্ষেপে দেখালাম ডাব্লিউ সমান পিডিভি। আচ্ছা, কাজ শক্তি ক্ষমতা মোটামুটি শেষ। এখন দ্বিতীয় চ্যাপ্টার পর্যায়বৃত্ত করতে শুরু করি।
পর্যাবৃত্ত গতি কি? একটা যে গতিতে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে হচ্ছে অতিক্রম করে, সেই গতিকে হচ্ছে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি হচ্ছে মানে অনেক রকম হয়, সরলরৈখিক, উপবৃত্তাকার, আবার সিলিন্ডার আকৃতিরও হয়। এখানে হচ্ছে আমরা স্পন্দন গতি নিয়ে পড়বো, এটাও এক প্রকার পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতিটা কি? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট পথে এক দিক থেকে এবং তার পর্যায়কালের বাকি অর্ধেক সময় ওই একই পথে তার বিপরীত দিক থেকে কোনো বিন্দুকে অতিক্রম করলে সেই বিষয়টাকে হচ্ছে স্পন্দন গতি বলে। এখন এই স্পন্দন গতির মধ্যেকার সরল সন্ধিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন SHM নিয়ে কাজ করব। SHM সিম্পল হারমোনিক মোশন। এটা শর্ত হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক। এখানে হচ্ছে ত্বরণের মান সরণের সমানুপাতিক, কিন্তু হচ্ছে ত্বরণের দিক সরণের বিপরীত দিকে, অর্থাৎ সরণ যেদিকে হবে ত্বরণ তার বিপরীত দিকে হবে। SHM এর হচ্ছে ব্যাপকলীয় সমীকরণ কি? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা সমান √/k/m। কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক। তাহলে হচ্ছে এটা হচ্ছে ব্যাপকলীয় সমীকরণ, এবং এখান থেকে একটা খুবই কমন প্রশ্ন আসে এই টাইপের 4 এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 100x = 0। এখানে বলে যে হচ্ছে ওমেগা সমান হোয়াট। তো এইরকম ম্যাথ আসলে খুবই খেয়াল করতে হবে যে আসল ব্যাপকলীয় সমীকরণে কিন্তু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের সহগ কিন্তু এক ছিল। তো এখানেও হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের সহগ এক করে নিতে হবে, মানে 1 করে নিতে হবে। প্লাস 25x সমান 0, অতএব ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 25, ওমেগা সমান 5 rad/second। তারপরে এই যে ব্যাপকলনীয় সমীকরণটা আছে, এই ব্যাপকলনীয় সমীকরণকে ইন্টিগ্রেট করে সলভ করলে একটা উল্লেখযোগ্য সমাধান পাওয়া যায়, সেটা হচ্ছে x সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে x হচ্ছে সাম্যাবস্থান থেকে হচ্ছে ওই SHM রত কণার সরণ, t সময়, ওমেগা কৌণিক কম্পাঙ্ক এবং ডেল্টা হচ্ছে আদি দশা। তো কোনো প্রশ্নে যদি হচ্ছে আর এখানকার এই পুরো বিষয়টা হচ্ছে দশা, তো প্রশ্নে যদি কখনো দশা দেওয়া থাকে তার সাথে হচ্ছে সরণ এবং হচ্ছে সময় দেওয়া থাকে, তাহলে এই ইকুয়েশন দিয়ে হচ্ছে সলভ করার চেষ্টা করব। এখন এই সরণের সমীকরণকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে বেগের সমীকরণ পাওয়া যায়, ভি সমান হচ্ছে a ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, আর হচ্ছে a সমান এখানে এটা আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণের ইকুয়েশন আছে মাইনাস a ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আবার ভি বেগের হচ্ছে আরেকটা সূত্র আছে, ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু √/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখান থেকে ভি ম্যাক্স সমান পাওয়া যায় ওমেগা এ, আর এখানে হচ্ছে এ ম্যাক্স সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ সাম্যাবস্থার ক্ষেত্রে ত্বরণ শূন্য, কিন্তু হচ্ছে বেগ হচ্ছে সর্বোচ্চ হচ্ছে এ ওমেগা এ, আর সাম্যাবস্থা থেকে মানে বিস্তারে ত্বরণ হচ্ছে সর্বোচ্চ কিন্তু বেগ ওখানে হচ্ছে শূন্য। এবার মানে কোনো প্রশ্নে বলে যে SHM রত কণার বেগ বনাম সরণ লেখ কিরূপ হবে। তো এই ইকুয়েশন থেকে পাওয়া যায়, এখান থেকে ভি বাই ওমেগা সমান √/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান a স্কোয়ার, ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার = 1। এই ইকুয়েশনটা দেখো, এই আকৃতির, এক্স স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই কোয়েশনটা এই আকৃতির, অর্থাৎ বেগ বনাম হচ্ছে সরলরেখ কিরূপ হবে, বেগ বনাম সরলরেখ হবে উপবৃত্তাকার। তোমরা কনিক্সে পড়ে থাকবা যে হচ্ছে এই টাইপের ইকুয়েশন হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন, অর্থাৎ এই মূলত কণার বেগ বনাম সরলরেখ হবে উপবৃত্তাকার। আচ্ছা, এবার হচ্ছে এই ইকুয়েশনের হচ্ছে মানে এখানে কোনো কোনো প্রশ্নে দশা বের করতে বলে, আবার কোনো কোনো প্রশ্নে আদি দশা ডেল্টা বের করতে বলে। তো এবার একটু এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এখানে দশা হচ্ছে ফাই সমান, ওই ইকুয়েশন দেখা যাচ্ছে দশা ফাই সমান ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আদি দশা কখন হয়? টি ইকুয়াল টু জিরোতে আদি দশা হয়, টি ইকুয়াল টু জিরোতে আদি দশা ফাই নট সমান হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে আদি দশা। তো প্রশ্ন হচ্ছে অনেকভাবে হচ্ছে এই ডেল্টাও চাইতে পারে। তো কীভাবে চাই? সময়ের শুরুতে টি ইকুয়াল টু জিরোতে সরণ এক্স নট, টি ইকুয়াল টু জিরোতে বেগ হচ্ছে ভি নট। তাহলে ওখানে হচ্ছে বেগ আর সরণের সমীকরণ থেকে পাওয়া যায় টি ইকুয়াল টু জিরোতে এক্স নট ইকুয়াল টু এ সাইন ডেল্টা, আবার টি ইকুয়াল টু জিরোতে ভি নট ইকুয়াল টু এ ওমেগা কস ডেল্টা। প্রশ্নে যদি কখনো এক্স নট এবং হচ্ছে এ দেওয়া থাকে, তো এখান থেকেই হচ্ছে আদি দশটা বের করা যাবে, সাইন ইনভার্স এক্স নট বাই এ সমান ডেল্টা। এখান থেকে আদি দশটা বের করা যাবে, কিন্তু প্রশ্নে যদি হচ্ছে এ না দেওয়া থাকে তখন কি করব? তখন 1/2 করলে কি আসে? এক্স নট বাই ভি নট, দেখো উপর নিচ থেকে এ কাটা যাবে, অর্থাৎ হচ্ছে ট্যান ডেল্টা বাই ওমেগা বা ট্যান ডেল্টা সমান হচ্ছে এক্স নট ওমেগা বাই ভি নট। এইভাবে এখান থেকে হচ্ছে আদি দশা ডেল্টা বের করা যাবে। তো প্রশ্নে হচ্ছে যদি আদি দশা চাই তাহলে হচ্ছে এইরকম ক্রাইটেরিয়া সেট করা থাকবে এবং এইভাবে হচ্ছে আদি দশাটা আমরা বের করার চেষ্টা করব। এবার একটা ম্যাথ করা যাক, সমীকরণ নির্ণয়েরই ম্যাথ। একটি স্প্রিং এর অগ্রভাগে 200 গ্রাম ভরের একটি স্প্রিং এর অগ্রভাগে 200 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 10 সেন্টিমিটার লম্বা হয়। সেন্টিমিটার লম্বা হয়। স্প্রিংটিকে অতঃপর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। ঠিক ওই মুহূর্তে সময় গণনা শুরু হয়েছে। সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ। সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ কত? এখন সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ এই তো এটা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এখানে আননোন কি কি আছে আমার বের করা লাগবে, এ বের করা লাগবে, ওমেগা বের করা লাগবে এবং হচ্ছে ডেল্টা যদি থাকে তাহলে সেই ডেল্টা বের করতে হবে। প্রথমে ওমেগা বের করি। এখানে বলছে যে এটা একটা স্প্রিং, ওই স্প্রিং এর অগ্রভাগে 200 গ্রাম ভরের বস্তু ঝুলায় দিলে
স্প্রিংটা সরণ হয় কত 10 সেন্টিমিটার, না মানে 10 সেন্টিমিটার লম্বা হয় স্প্রিং। আমরা জানি mg সমান ke বা k সমান m কত 200 গ্রাম 0.2 g 9.8 বাই e হচ্ছে 10 সেন্টিমিটার লম্বা তো 0.1, তো এটা সমান 19.6 নিউটন মিটার। ওমেগা, আবার ওমেগা সমান কি, ওমেগা সমান √k বাই m, k 19.6 বাই m কত 0.2, এটা ক্যালকুলেশন করলে 9.9 আসে রেড পার সেকেন্ড। তাহলে আমার একটা বের হয়ে গেল, সেটা কি ওমেগা বের হয়ে গেছে। এখন আমরা বিস্তারিত দিকে লক্ষ্য করি। তারপরে বলছে যে স্প্রিং ঝুলিয়ে দেওয়ার পর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ স্প্রিংটাকে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে। স্প্রিংটাকে নিচের দিকে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওয়াই অক্ষের পজিটিভ ধনাত্মক দিক উপরের দিকে ধরলাম, এটা হচ্ছে উপরের দিকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক। তাহলে স্প্রিংটাকে হচ্ছে নিচের দিকে টানা হয়েছে এবং পজিটিভ দিক ধরছে উপরের দিকে, তাহলে অবশ্যই বিস্তার হচ্ছে মাইনাস হবে, অর্থাৎ এখানে বিস্তার সমান -0.05 মিটার। এখানে বিস্তার কেন মাইনাস হলো, কারণ ওয়াই অক্ষের ধনাত্মক দিক ধরছে উপরের দিকে এবং স্প্রিংটাকে টানা হয়েছে নিচের দিকে, ওই জন্যে বিস্তার এখানে -0.05 মিটার হলো। এখন আদি দশা বের করতে হবে এবং দেখতে হবে যে আদি দশা কি আদৌ আছে কিনা। আদি দশা বের করার জন্য একটা ক্রাইটেরিয়া প্রশ্নে দেওয়া আছে যে স্প্রিংটিকে 5 সেন্টিমিটার টেনে যখন ছেড়ে দেওয়া হলো, মানে এখানে 5 সেন্টিমিটার আছে, তো যখন ছেড়ে দেওয়া হলো ঠিক ওই মুহূর্তে হচ্ছে টাইম কাউন্ট করা শুরু করছে, অর্থাৎ সময় যখন মানে t = 0তে সরণশীল হচ্ছে -0.05 মিটার। কারণ যখন সময় গণনা হয়েছে তখন হচ্ছে স্প্রিংটা কিন্তু এভাবে নিচের দিক টেনে ছেড়ে দেওয়া, মানে নিচের দিক টেনে ধরে রাখা অবস্থায় ছিল যখন টাইম গণনা শুরু হয়েছে তখন। অতএব এখানে যদি t = 0 হয় তাহলে x সমান -0.05 সমান বিস্তার ওখান থেকে বের হলো -0.05 ইন্টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন t = যেহেতু 0, তো 0 প্লাস ডেল্টা বা সাইন ডেল্টা সমান 1, অতএব ডেল্টা সমান π/2 রেডিয়ান। তো সমীকরণটা দাঁড়ায়, অতএব ইকুয়েশন দাঁড়ায় x = a হচ্ছে -0.05 সাইন ওমেগা হচ্ছে 9.9 t প্লাস ডেল্টা হচ্ছে π/2, অর্থাৎ x সমান -0.05 সাইন কস, যেহেতু π/2 আছে অতএব এটা কস হয়ে যাবে কস ওমেগা টি। এটাই হচ্ছে ইকুয়েশন। এই ম্যাথটা তাহলে গেল। পরের টপিকে আসি, সরল দোলক। মূলত এই সরল দোলক হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কালের সূত্র কি, t = 2π√L/g। সরল দোলকের ক্ষেত্রে মানে কিছু কেসে ভাগ করা আছে। তো প্রথম কেস দেখি। আর একটা কথা, এখানে যে জি আছে এই জিটা হচ্ছে বব যেই ত্বরণ অনুভব করবে সেই ত্বরণটা হবে এখানে জি বলতে বোঝাচ্ছে যে বব এখানে যেই ত্বরণটা অনুভব করবে সেটা। প্রথম কেসে বব জি ত্বরণে অনুভব করতেছে, অতএব এখানে পর্যায়কাল হবে t = 2π√L/g। দ্বিতীয় ক্ষেত্রে একটা গাড়ি এ ত্বরণে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে একটা বব ঝুলানো আছে। তাহলে ববের ওপর হচ্ছে জি কাজ করতেছে এবং গাড়ি এ ত্বরণের সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে বব কত ত্বরণ অনুভব করবে, এখানে ভেক্টর যোগের সূত্র অনুসারে এই দিক নিচের দিকে জি এবং এই দিক এ কাজ করলে দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অতএব লব্ধিটা হবে এই বরাবর এবং লব্ধির মান হবে √g² প্লাস a²। তো এই ক্ষেত্রে পর্যায়কাল হবে t = 2π√L/g
এল বাই রুট ওভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই কেসের মধ্যেই আরও ভাগ, সেটা হচ্ছে একটা লিফট, এটা হচ্ছে লিফট। এই লিফটের মধ্যে একটা বব ঝুলানো আছে। এই লিফট যখন হচ্ছে এ ত্বরণে উপরে উঠবে, লিফট এ ত্বরণে উপরে উঠলে এখানে ববের ওপর হচ্ছে জি কাজ করতেছে নিচের দিকে এবং হচ্ছে লিফট এ ত্বরণে উপর দিকে উঠতেছে। অর্থাৎ লিফট যদি এ ত্বরণে উপর দিকে ওঠে তাহলে এরা এই বব তখন হচ্ছে কি কত ত্বরণ অনুভব করবে, জি প্লাস এ। এই বিষয়টা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে অবশ্যই অনেক ভালোভাবে পড়ছো, অতএব এখানে বিস্তারিত আলোচনা করলাম না। বব মানে লিফট যখন এই ত্বরণের উপর দিকে যাবে, এই ত্বরণ নিচের দিকে এবং হচ্ছে মানে জি কাজ করতেছে নিচের দিকে এবং লিফট যাচ্ছে উপরের দিকে, তখন হচ্ছে বব অনুভব করবে জি প্লাস এ ত্বরণ। আর লিফট যখন এ ত্বরণে নিচের দিকে নামবে, এ ত্বরণে নিচে নামলে, এ ত্বরণে নিচে নামলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল জি মাইনাস এ। যখন ত্বরণ নিচের দিকে জি তো নিচের দিকে কাজ করতেছে, যখন লিফট নিচের দিকে এ ত্বরণে নামবে তখন হচ্ছে ওই বব যে ত্বরণ অনুভব করবে সেই ত্বরণটা হচ্ছে জি মাইনাস এ। অতএব এটা তখন হবে পর্যায়কালের সমীকরণ, সরি পর্যায়কালের সূত্র। তারপর এটা কয় নাম্বার কেস, 1 2 3। এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় মানে জি সমানুপাতিক কত 1/r স্কোয়ার। তো এইচ উচ্চতায় ত্বরণ ধরে নেই জি এইচ, আর ভূপৃষ্ঠে ত্বরণ জি সমান, যেহেতু ব্যাসানুপাতিক এইচ উচ্চতায় হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার এবং জি উচ্চতায় এইচ আর, জির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আর, কারণ এটা ভূপৃষ্ঠে ত্বরণ, ভূপৃষ্ঠে। এখন এইচ উচ্চতায় হচ্ছে পর্যায়কাল কত হবে, টি সমান 2 পাই ওভার এল বাই জি এইচ। এই যে এইচটা এখান থেকে যে এইচটা বের করে নিয়ে এখানে বসাই দিলেই এইচ উচ্চতায় হচ্ছে পর্যায়কাল পাওয়া যাবে। আর একটা হচ্ছে ডি গভীরতায়, ডি গভীরতায় হলে এটা হচ্ছে সমানুপাতিক হয়, অতএব জি গভীরতায় যদি অভিকর্ষ ত্বরণ জি ডি হয় আর ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি হলে সূত্রটা দাঁড়ায় জি টি মানে আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর। এক্ষেত্রে হচ্ছে যেহেতু সমানুপাতিক সম্পর্ক অতএব এটা দাঁড়ায়, তাহলে এখান থেকে জিডি বের করতে পারবো আর এই জিডি এখানে বসানো লাগবে। মানে মূল কথা হচ্ছে এখানে যে জিটা আছে এটা আসলে বব ওই অবস্থায় যে পরিমাণ ত্বরণ অনুভব করবে সেটা। ওকে, তাহলে এখানে কয়েকটা কেস গেল। তারপরে টপিক হচ্ছে সেকেন্ড সরল দোলক স্লো যাওয়া ফাস্ট যাওয়া নিয়ে। 1 3 সমান কত সেকেন্ড, 1 3 সমান 86,400 সেকেন্ড। সেকেন্ড দোলক দিনে n সেকেন্ড স্লো যায়, তার পর্যায়কাল বের করবো। এখন তার আগে স্লো যায় এই বিষয়টা একটু দেখা লাগবে। স্লো যায় অর্থ কি? স্লো যায় অর্থ হচ্ছে তার ওই দোলকটির দোলনকাল বেশি। দোলনকাল বেশি মানে দোলকটি সময় হারাবে, সময় হারাবে এবং হচ্ছে তার অর্ধ দোলন সংখ্যা কম হবে। এখন এই অর্ধ দোলন সংখ্যা কম হবে এই বিষয়টা একটু বুঝতে হবে। অর্ধ দোলন সংখ্যা কম হবে এই বিষয়টা একটু বুঝতে হবে। তাহলে নিছিলাম কি, একটা সেকেন্ড দোলক নিছি,
দোলকটা এখানে ছিল, সেই দোলকটাকে হচ্ছে আমি এতদূর পর্যন্ত টানে আনছি, মানে এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দিছি। তো তারপর এটা এভাবে দুলতে আসে, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, তারপর আবার ওখান থেকে এইদিকে আসলো। তো এখন এখান থেকে যে হচ্ছে এখানে গেল এটা একটা অর্ধদোলন, এবং এখান থেকে যে এখানে আসলো এটা আরেকটা অর্ধদোলন, অর্থাৎ দুটো অর্ধদোলন মিলে হলো একটা পূর্ণ দোলন, এবং হচ্ছে এই পূর্ণ দোলনের সময় হচ্ছে 2 সেকেন্ড। আর একবার বলি, এখান থেকে এখানে আসলো একটা অর্ধদোলন, এখান থেকে এখানে গেল আর একটা অর্ধদোলনে, অর্থাৎ দুইটা অর্ধদোলন মিলে একটা পূর্ণ দোলন হলো, এবং এই পূর্ণ দোলনের সময়কাল, পূর্ণ দোলনের সময় হচ্ছে এই দোলকের দোলনকাল। এই একটা পূর্ণ দোলনের সময়, একটা পূর্ণ দোলনে সময় সমান দোলনকাল। তো ঘড়ি যখন স্লো যায় তখন কি বললাম, ঘড়ি স্লো গেলে দোলনকাল তার হচ্ছে বেশি হয়। দোলনকাল বেশি হওয়ার অর্থ কি, এই ববের এখান থেকে এখানে আসে, এখানে যাইতে হচ্ছে তার সময় বেশি লাগতেছে। তাহলে এখন একটা জিনিস বিবেচনা করো যে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে তার দোলন সংখ্যা বা তার অর্ধ দোলন সংখ্যা কি পূর্বের চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই পূর্বের থেকে কম হবে, কারণ আগের থেকে তার এখান থেকে এখানে যে এখানে আসতে সময় লাগতেছিল কি বেশি, অতএব একটা নির্দিষ্ট টাইম স্প্যান বা টাইম রেঞ্জের মধ্যে তার অর্ধদোলন সংখ্যা অবশ্যই কমে যাবে। এখন অর্ধদোলন সংখ্যা কতটি কমে যাবে, এখানে বলছে যে হচ্ছে n সেকেন্ড স্লো যায়, n সেকেন্ড স্লো যায়। একটা সেকেন্ড দোলক ঘড়ি বলছে, সেকেন্ড দোলকের ক্ষেত্রে কি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ একটা অর্ধদোলন সমান 1 সেকেন্ড। তাহলে দিনে যেহেতু n সেকেন্ড স্লো যায়, অর্থাৎ দিনে nটি অর্ধদোলন কম দেয়, অতএব 86,400 মাইনাস n টি অর্ধ দোলন দেয় 86,400 সেকেন্ড এ, অতএব দুইটি অর্ধ দোলন দেয় 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n। দুইটা অর্ধ দোলন সমান কিন্তু একটা দোলন বা পূর্ণ দোলন, যেটা আসলে দোলনকাল। এই জিনিসটা আসলে দোলনকাল। তো এর নতুন দোলনকাল সমান তাহলে কি দাঁড়াচ্ছে, পর্যায়কাল বা দোলনকাল সমান 86,400 ইন্টু 2 বাই 86,400 মাইনাস n। তাহলে ঘড়ি স্লো যায় গেল, এখন হচ্ছে ঘড়ি ফাস্ট যায়, এই বিষয়টি একটু দেখি। ওটা n সেকেন্ড স্লো যায় দেখছিলাম, এটা হচ্ছে n সেকেন্ড দিনে, সেম ঘড়ি n সেকেন্ড ফাস্ট যায়। ফাস্ট যাওয়ার অর্থ তাহলে হচ্ছে, ফাস্ট যাওয়ার অর্থ তাহলে ওটার বিপরীত, দোলনকাল কম, তার অর্ধ দোলন সংখ্যা বেশি। অর্ধ দোলন সংখ্যা কেমনে বেশি হয়, দোলনকাল যেহেতু কম, মানে এই ববটা এখানে যায় এখানে আসতে তার কম সময় লাগতেছে। তাহলে যেহেতু এখানে যে মানে এখান থেকে এখানে যে এখানে আসতে কম সময় লাগতেছে, মানে একটা পূর্ণ দোলনে তার কম সময় লাগতেছে, অথবা একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে সে কিন্তু অর্ধ দোলন অবশ্যই বেশি বেশি সংখ্যক বার দিবে। তাহলে এটাও হচ্ছে ঠিক সেমভাবেই এইভাবেই প্রমাণ করা যায়, এবং হচ্ছে এইভাবে প্রমাণ করলে ফার্স্ট যাওয়ার ক্ষেত্রে পর্যায়কাল আসে 86,400, 400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400 প্লাস n। এখন এটা তো হচ্ছে একদিনের ক্ষেত্রে প্রমাণ করলাম। যদি আমায় বলে টি সেকেন্ডে হচ্ছে n সেকেন্ড স্লো চাই, তাহলে পর্যায়কাল কত? যদি বলে সেকেন্ড দোলক টি সেকেন্ডে n সেকেন্ড স্লো যায়, সেক্ষেত্রে সেম প্রসেস ঠিক আগের মতোই, ওখানে 86,400 জায়গায় শুধু হচ্ছে 80 সেকেন্ড হবে, কিন্তু 80 গুণন 2 বাই টি মাইনাস n। আচ্ছা, কেউ যদি এখানে সূত্র ইউজ না করে মানে ম্যানুয়ালি করতে চাও তাহলে হচ্ছে সমস্যা নেই, ম্যানুয়ালি করলেই মনে হয় ভালো হয়। যাই হোক, আমি সূত্র ইউজ করে করতাম। আর সেকেন্ড দোলক টি সেকেন্ড এ n সেকেন্ড ফার্স্ট
গেলে পর্যায়কাল টি প্রাইম সমান হচ্ছে টি ইন্টু 2 ডিভাইড বাই শুধু টি প্লাস এন। ওকে, আচ্ছা তাহলে ঘড়ি স্লো ফাস্ট যাওয়ার বিষয়টা গেল। এবার একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে একটি সেকেন্ড দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে ঠিক সময় দেয়। তারপরে কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠালে 2 ঘন্টায় 8 সেকেন্ড সময়ের 2 ঘন্টায় 8 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। ক নম্বরে বলছে কি পাহাড়ের উচ্চতা খ নম্বরে পাহাড়ের চূড়ায় সঠিকভাবে কাজ করতে হলে পাহাড়ের চূড়ায় দোলক ঘড়িটি সঠিকভাবে কাজ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত পার্সেন্ট পরিবর্তন করতে হবে। তাহলে এই ম্যাথটা করা শুরু করে দিই। পাহাড়ের উচ্চতা বের করতে বলছে। এখন এই উচ্চতাটা কেমনে বের করা যায়? আমরা জানি হচ্ছে GH/G = যেহেতু ব্যস্তানুপাতিক HR+H² এবং জির ক্ষেত্রে উচ্চতা R²। আবার মানে এটা কি জি সমানুপাতিক 1/r²। এই সূত্র অনুসারে এটা আবার টি সমানুপাতিক 1/√g। এই সূত্র অনুসারে TH/T এটা যেহেতু ব্যস্তানুপাতিক এইচ উচ্চতার ক্ষেত্রে এটা GH, ভূপৃষ্ঠের ক্ষেত্রে এটা G। তো এই দুই সূত্র থেকে আসলে ম্যাথটা সলভ করা যাবে। তাহলে এখান থেকে লেখা যায় কি এই দুই জায়গা থেকে লেখা যায় TH/T = এটা এখানে রুট না দিয়ে একবারে রুট দিয়ে দেয় পুরো, তাহলে ভালো হবে। √G/GH। তাহলে TH/T সমান R+H² আচ্ছা এখন হচ্ছে TH বের করতে হবে, অর্থাৎ এইচ উচ্চতায় পর্যায়কাল কত। এখন এইচ উচ্চতায় ঘড়ি স্লো যাবে না ফাস্ট যাবে, এটা একটা বিষয় আছে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় অভিকর্ষ ত্বরণ কিন্তু ততই কম হয়। আবার এখানে সম্পর্ক টি সমানুপাতিক 1/√g। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে অভিকর্ষ ত্বরণ ততই কম হচ্ছে। অভিকর্ষ ত্বরণ কম হচ্ছে, তাহলে অবশ্যই পর্যায়কাল বেশি হবে। পর্যায়কাল বেশি হয় কখন? পর্যায়কাল বেশি হয় যদি ঘড়ি স্লো যায় তখন, অর্থাৎ এই ক্ষেত্রে ঘড়ি স্লো যাবে। তো এখানে ঘড়ি স্লো যাওয়ার ফর্মুলাটা ইউজ করতে হবে। TH সমান তাহলে হচ্ছে টি কতক্ষণ বলছে? 2 ঘন্টায় না? 2 ঘন্টা মানে 7200 সেকেন্ড ইন্টু 2/7200 মাইনাস 8 সেকেন্ড সময় পার্থক্য যা এটা আসে, ক্যালকুলেশন করলে এটা আসে 1800/899 সেকেন্ড। এবং এই TH টা এখানে বসালে
আর দেওয়া হচ্ছে এখানে 6400 কিলোমিটার, সেটা মিটারে করবা 6.4 × 10⁶ মিটার। এই বিষয়টা ক্যালকুলেশন করলে এইচ আসে 7.11902 কিলোমিটার, অর্থাৎ এটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা। 7.11902 কিলোমিটার। এখানে এই টাইপের ম্যাথ করতে গেলে মূলত হচ্ছে এই সমানুপাতিক সম্পর্ক, এটা তারপরে এটা এই সম্পর্কগুলোর দিকে হচ্ছে খেয়াল রাখা লাগবে, এবং খেয়াল রেখে ওটা খাটাই হচ্ছে এই ম্যাথগুলো খুব সহজে করা যায়। তাহলে এবার এই ম্যাথের সেকেন্ড পার্টে আসি। কি বলছে? পাহাড়ের চূড়ায় তোলক ঘড়িটি সঠিকভাবে কাজ করতে হলে তোলকের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি পর্যায়কাল সমান T=2π√L/g। পাহাড়ের চূড়ায় সঠিকভাবে কাজ করতে হবে, এর অর্থ কি? পাহাড়ের চূড়ায় তার দোলনকাল, মানে ভূপৃষ্ঠে যা ছিল পাহাড়ের চূড়ায় যেও দোলনকাল ঠিক সেম রাখতে হবে, অর্থাৎ ভূপৃষ্ঠে 2 সেকেন্ড ছিল, পাহাড়ের চূড়ায় যাও তার দোলনকাল 2 সেকেন্ডই হবে। এবং এই ক্ষেত্রে এটা কেমনে হবে? দেখো, টি তাহলে ফিক্স হয়ে যাচ্ছে, যেহেতু সঠিকভাবে ঘড়িতে কাজ করতে হবে। 2π তো অবশ্যই কনস্ট্যান্ট, বা L/g ধ্রুবক, L সমানুপাতিক g, L সমানুপাতিক g। অতএব LH/L সমান GH/g। এইচ হচ্ছে এখানে LH বলতে বোঝাচ্ছি যে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ওই তোলকের কার্যকরী দৈর্ঘ্য, এবং GH হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তো GH/g এখানে আছে, এখান থেকেও বের করা যাবে, আবার এখান থেকেও বের করা যাবে। এটাই বের করি। GH/g কত হচ্ছে? এখান থেকে কত আসে? এখান থেকে আসে G/gh সমান TH/t হোল স্কয়ার, তাই না? তাহলে GH/g T/TH হোল স্কয়ার, বা LH/L T হচ্ছে স্বাভাবিক অবস্থায় 2 সেকেন্ড, এবং পাহাড়ের উচ্চতায় বের হয়েছিল কত? 1800/899 সেকেন্ড। এটা স্কোয়ার করলে তাহলে LH সমান আছে 0.99777। আর এই টাইপের ম্যাথের ক্ষেত্রে চেষ্টা করবো হচ্ছে পুরা মান নেওয়ার, কারণ অল্প মানের জন্য অনেক সময় হচ্ছে একটা রেজাল্টে বড়সড় একটা তফাৎ চলে আসতে পারে। তো পুরা মান নেওয়ারই প্রায় কাছাকাছি পুরোটাই নেওয়ার চেষ্টা করবা। 90123 × L, এটা LH বের হলো। এখন আমার কি লাগবে? এখন বলছে যে দৈর্ঘ্য কত শতাংশ পরিবর্তন করতে হবে। তো এখানে দৈর্ঘ্য কমাইতে হবে ΔL বাই আদি দৈর্ঘ্য ইন্টু 100%। ΔL মানে কত? ΔL মানে হচ্ছে LH/L ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 0.222%। আর দৈর্ঘ্য এত পার্সেন্ট কমালে হচ্ছে পাহাড়ের চূড়ায়ও দোলক ঘড়িটি সঠিকভাবে কাজ করবে। এবার মূলত দোলক ঘড়ি নিয়ে এই কাজ গেল। এবার আলোচনা করবো স্প্রিংয়ের সমবায় নিয়ে। যেহেতু বেশি সময় নেয়, অতএব হচ্ছে এই সমবায়গুলোর যে প্রুফটা আছে সেটা দেখাবো না, ডাইরেক্ট সূত্র করে লিখবো। স্প্রিং সমবায় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়? এরকম হচ্ছে দুটো স্প্রিং থাকে, এটা একটা স্প্রিং, এখানে আর একটা স্প্রিং, এখানে একটা বস্তু বাঁধা থাকে, এখানে দুটা স্প্রিং, এখানে দুটো স্প্রিং, এটা একটা স্প্রিং এবং হচ্ছে এখান থেকে আর একটা স্প্রিং। তো এই স্প্রিংয়ের জন্য এটা যখন হচ্ছে এফ বলের নিচের দিকে টানা হবে, তখন ধরি এই প্রথম স্প্রিংয়ের জন্য সমান x1, দ্বিতীয় স্প্রিংয়ের জন্য সমান x2, প্রথম স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক k1, দ্বিতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক k2, এবং হচ্ছে এই উভয় স্প্রিংয়ের উপরে হচ্ছে এফ বল প্রয়োগ হবে। তো এখান থেকে হচ্ছে স্প্রিং সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক ks সমান আসে 1/k1 প্লাস 1/k2 ইনভার্স। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এখানে একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং, এখানে একটা বস্তু লাগানো আছে, এখানে এই দিক যদি হচ্ছে এই বল প্রয়োগ করে যদি হচ্ছে এই বস্তুটাকে উপরের দিক নিয়ে যায়, তাহলে দুটার ক্ষেত্রেই সরণ কিন্তু হচ্ছে সেম হচ্ছে, এটার ক্ষেত্রে সরণ যায়, এটার ক্ষেত্রে সরণ তাই।
দুটার হচ্ছে স্প্রিং ধ্রুবক আলাদা, দুটার ক্ষেত্রে সরণ সেম কিন্তু স্প্রিং ধ্রুবক আলাদা। অবশ্যই তাহলে হচ্ছে যদি মানে সরণ সেম রাখতে হয় তাহলে দুটার ক্ষেত্রে অবশ্যই বল অনুভূত হবে কিন্তু আলাদা, তাই না? যেহেতু দুটোর ক্ষেত্রে সরণ সেম এবং স্প্রিং ধ্রুবক আলাদা, তাহলে এফ সমান কে এক্স ওই সূত্র থেকে পাওয়া যায় কি দুটোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে উদ্ভূত প্রত্যয়নী বল বা যে বলটা প্রয়োগ করলাম সেটা অবশ্যই হচ্ছে দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা প্রয়োগ হবে। ওই জন্যে এটা F1 আর এটা F2। এখান থেকে ক্যালকুলেশন করলে এটার তুল্য স্প্রিং ধ্রুবক আসে K1 প্লাস K2, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে যেই সার্কিটে রোধ করতাম সেই রোধের হচ্ছে তো সেখানকার তুল্য রোধ নির্ণয়ের উল্টা, অর্থাৎ এটাই হচ্ছে সমান্তরালে ছিল সেটা এখন হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণীতে গেছে, আর যেটা হচ্ছে রোধের ক্ষেত্রে শ্রেণীতে ছিল সেটা স্প্রিংয়ের ক্ষেত্রে সমান্তরালে গেছে। আচ্ছা, অতএব এখন হচ্ছে এটার একটা ছোট্ট একটা ম্যাথ করব। আচ্ছা, এটা একটা অবলম্বন, দুটো স্প্রিং, এখানে একটা বস্তু আছে, 20 নিউটন বলে টানা হচ্ছে, এটার K1 সমান হচ্ছে 400 নিউটন পার মিটার, K2 সমান 800 নিউটন পার মিটার। এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি। বলা আছে যে হচ্ছে এখানে টানলে বস্তুটি কত কম্পাঙ্কে কাঁপবে। তো এখানে দেখো বোঝা যাচ্ছে যে হচ্ছে এই দুই স্প্রিং এর হচ্ছে এক প্রান্ত একটা অবলম্বনে এবং আরেক প্রান্ত হচ্ছে একটা বস্তুতে লাগানো আছে, অতএব এটা প্যারালাল সংযোগ। তাহলে এফ সমান 1/2 পাই রুট ওভার কে বাই এম, 1/2 পাই রুট ওভার কে হচ্ছে দুটা যোগফল 400 যোগ 800 বাই এম হচ্ছে 2 কেজি। তো এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে এই বস্তুটার হচ্ছে কম্পাঙ্ক। তারপর আর একটা ম্যাথ, দুটো স্প্রিং আছে, এখানে একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তারপরে হচ্ছে এখানকার স্প্রিং ধ্রুবক হচ্ছে 3 নিউটন পার মিটার, এখানকার স্প্রিং ধ্রুবক হচ্ছে 5 নিউটন পার মিটার। বলা আছে যে হচ্ছে স্প্রিংটা যদি এইভাবে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটির পর্যায়কাল কত হবে। পর্যায়কাল কত হবে? আচ্ছা, তাহলে এটা করা যাক। এই বস্তুটা হচ্ছে এইদিকে এভাবে টেনে ছেড়ে দেওয়া হলো, এইরকম করে এই দিক অথবা এরকম করে এই দিক টেনে ছেড়ে দেওয়া হলো, বস্তুটির পর্যায়কাল কত হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দুই স্প্রিং এরই হচ্ছে এক প্রান্ত হচ্ছে বস্তুর সাথে আছে এবং আর এক প্রান্ত হচ্ছে দৃঢ় অবলম্বনে আছে। তো এখান থেকে বোঝা যায় যে হচ্ছে স্প্রিং দুটা সমান্তরাল সমবায়ে আছে। আর একভাবে বুঝতে পারবা যে হচ্ছে স্প্রিং দুটা সমান্তরাল সমবায়ে আছে, তা হচ্ছে এই বস্তুটাকে যদি হচ্ছে আমি এই দিক আর একটু নিয়ে যাই, অর্থাৎ এটা যদি হচ্ছে ওই দিক নিয়ে যাই, তাহলে দেখো সরণ ঘটালাম এই দিক, তাহলে হচ্ছে আর প্রত্যয়নী বল আসবে এই স্প্রিং এর জন্য আসবে হচ্ছে এই দিক। আবার এটা সরণ ঘটালাম এই দিক, তাহলে এটার এই স্প্রিং এর জন্য প্রত্যয়নী বল আসবে হচ্ছে এই দিক, এই দিক। অর্থাৎ দুটার ক্ষেত্রে প্রত্যয়নী বল সেম দিকে হচ্ছে। ঠিক এটা হচ্ছে এমনটা ঘটছিল এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এখানে দেখো এটা যখন হচ্ছে উপর দিকে তুললাম তখন এটারও প্রত্যয়নী বল F1 নিচের দিকে দিচ্ছিল, এটারও হচ্ছে বলটা কিন্তু নিচের দিকেই দিচ্ছিল। তো এইভাবে আসলে বুঝতে পারা যায় হচ্ছে এটা সমান্তরাল সমবায় আছে। যাক, ওইভাবে অত ডিপে যাওয়ার দরকার নেই, এভাবে ইজিলি বুঝবা যে এই স্প্রিং এর দুই প্রান্ত হচ্ছে একটা বস্তুর সাথে যুক্ত আছে আর আরেক প্রান্ত হচ্ছে ওই দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ হচ্ছে স্প্রিংটা সমান্তরাল সমবায় আছে। তাহলে টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, 2 পাই রুট ওভার এম কত, এম হচ্ছে 2 কেজি, কে হচ্ছে সমান্তরাল সমবায় আছে, অতএব হচ্ছে কে দুটো যোগফল 8, 2 পাই রুট ওভার 1/4, এখান থেকে 2 আসে, অতএব এটা অ্যান্সার আসবে 3.14 সেকেন্ড। আচ্ছা, তাহলে স্প্রিং এর সমবায় গেল। এবার আসি আজকে শেষ টপিকে।
এইবার যে টপিক করবো সেই টপিক থেকে হচ্ছে শুধু একবার প্রশ্ন আসছিল, তাই জেনে রাখা ভালো। এটার প্রুফ আসলে আমাদেরও করানো হয়নি, মানে আমাদেরও জানা নাই, কিন্তু হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে জানা আছে, মানে এখান থেকে যে সূত্র আছে সেই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্ক করা যায়। একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে L1:L2 অনুপাতে কাটা হলো, তাহলে নতুন স্প্রিং দ্বয়ের স্প্রিং ধ্রুবক কত? এখানে একটা জিনিস মনে রাখবা, স্প্রিং ধ্রুবক k is proportional to স্প্রিং ধ্রুবক k is proportional to 1 by স্প্রিং এর দৈর্ঘ্য। L। তো প্রথমে স্প্রিং ধ্রুবক k বাই, এখানে একটা জিনিস বলে নিই যে হচ্ছে L1 ছোট L2 বড়, তাহলে k বাই k স্মল, অর্থাৎ ছোট স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। আর যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, কে কি ধরছি, কে হচ্ছে সম্পূর্ণ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, অতএব L1 প্লাস L2, কে স্মল ছোট হচ্ছে L1, অতএব এখান থেকে কে স্মল বের করতে পারবা। আবার কে বাই কে বিগ, ঠিক সেমভাবেই L2 বাই L1 প্লাস L2। এটার প্রুফ আসলে একভাবে করা যায় প্রুফ, যে হচ্ছে একটা স্প্রিংকে হচ্ছে কাটা হলো, ওই স্প্রিংকে যে কাটার পর যেই দুই অংশ পাওয়া যায় সেই দুই অংশ হচ্ছে সিরিজে যোগ করলে কিন্তু আবার আগের স্প্রিং পাওয়া যায়, ওখান থেকে দুটার ওই কাটা অংশগুলোর প্রত্যয়নী বল সেম, এভাবে প্রুফ করা যায়। বাট তোমরা শুধু এই সূত্রটা মনে রাখো, অত এখানকার ওই প্রুফ লাগবে না। প্রশ্ন হচ্ছে যে 80 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 4 টুকরা করলে প্রতিটি ছোট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত, মানে প্রত্যেকটা টুকরার স্প্রিং ধ্রুবক কত। এটা একটা স্প্রিং, এটা হচ্ছে আমরা সমান 4 টুকরা করছি। এখন বলা আছে যে হচ্ছে প্রতি টুকরা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত। ধরে নাও এটা একটা টুকরা। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা স্প্রিং ছিল, স্প্রিংকে কেটে 4 টুকরা করা হয়েছে, এটা একটা টুকরা। এরকম 4টা ছোট ছোট টুকরা মিলে যদি হচ্ছে একসাথে শ্রেণীতে সংযোগ করি তাহলে কিন্তু পূর্বের বড় স্প্রিং পাওয়া যাবে। অর্থাৎ ওই ছোট টুকরাগুলা শ্রেণীতে সংযোগ করে যে ব্যবস্থাটা পাওয়া যাবে সেই ব্যবস্থাটার হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবকটাই কিন্তু হচ্ছে এই বড় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকের সমান হবে, কারণ ওই 4টা স্প্রিংকে সিরিজে সংযুক্ত করলে ওই বড় স্প্রিংটাই পাওয়া যাচ্ছে। তো ধরে নেই যে হচ্ছে ছোট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কে, এবং যেহেতু সমান 4 টুকরা করা হয়েছে অতএব প্রত্যেকটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকই মানে সেম হবে। তো শ্রেণীতে সংযোগ করার ক্ষেত্রে কি জানি তুল্য সূত্র ছিল এটা 1/8 ইকুয়াল টু 1/k, যেহেতু 4টা ছিল 4টা, বা 1/8 ইকুয়াল টু 4/k, k সমান 320 নিউটন পার মিটার। অর্থাৎ প্রত্যেকটি স্প্রিংয়ের মানে ছোট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হবে 320 নিউটন পার মিটার। এটা আসলে শর্টকাটে কি করা যায়, এই যত টুকরা থাকে, যত টুকরা করা হয় অত, এবং তার সাথে হচ্ছে বড় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক গুণ করে দিলেই হচ্ছে ছোট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বের হয়। আচ্ছা, এটাই আজকে লাস্ট ম্যাচ ছিল। সবাই ভালোভাবে পড়াশোনা করো। আজকে এই ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।